কিংবা যাদেরকে গত 15 বছর খুব বড় কোনো ভূমিকা পালন করতে দেখিনি, তারাই সবাই বীর হয়ে গেল। আমাদেরও অভ্যুত্থানের পরে প্রচুর অভিভাবক আমরা দেখছি। এই অভিভাবকরা কিন্তু তারা এতদিন কাদের সঙ্গে ছিলেন এবং এখন কাদের সঙ্গে থাকবেন সেটা মানুষ পরিষ্কার বুঝতে পারছে না। ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরতন্ত্রের আবির্ভাব হতে পারে এবং এই গুপ্ত স্বৈরাচার থেকে মানুষকে রক্ষা করতে হবে। এক স্বৈরাচার তো সবাই বাংলাদেশের মানুষরা মিলে আসলে তাড়িয়েছে, গুপ্ত স্বৈরাচারটা আসলে কি জিনিস? আমাদের বর্তমান পরিস্থিতিতে এই গুপ্ত শব্দটা খুবই দারুণভাবে জনগণ গ্রহণ করেছে। কারণ যাকে দেখিনি তাকে প্রকাশিত হতে দেখলাম, যার বিকাশটা আমার চোখের সামনে ঘটেনি, হঠাৎ করে তাকে আমার চোখের সামনে পরিত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হতে দেখলাম। তা মানুষ বলতে এটা ট্রান্সফরমেশনটা কেমন করে হলো? একটা চারা লাগালেও তো তার গাছ হয়ে ফল দিতে সময় লাগে, সবাই দেখে। তো এতদিন দেখলাম না, কিংবা যাদেরকে আমি হেলমেটের নিচে দেখলাম তাদেরকে হঠাৎ করে দেখি হেলমেট বিরোধী হয়ে গেল, কিংবা যাদেরকে গত 15 বছর খুব বড় কোনো ভূমিকা পালন করতে দেখিনি, তারাই সবাই বীর হয়ে গেল। মুক্তিযুদ্ধের সময় কিন্তু একটা কথা চালু ছিল, এটা হলো 16 ডিভিশন, মানে 14ই ডিসেম্বর পর্যন্ত যারা মুক্তিযুদ্ধে যায় নাই, 16ই ডিসেম্বর যখন বিজয় মার্চ করছে মুক্তিযোদ্ধারা, তখন দলে দলে এমন লোকজন এসে ভিড় করলো, অনেকেই অবাক হয়ে গেল যে এনাদেরকে তো কখনো কোনোদিন কোনো ক্যাম্পে দেখি নাই। এই জন্য অনেকে জিজ্ঞেস করতো আপনি কোন সেক্টরে যুদ্ধ করেছেন। এবং পরে তো আমরা এরকমও দেখেছি 2500-এর মতো তো এরকম খুঁজে পাওয়া গিয়েছে যে মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স 2 বছর 2.5 বছর ছিল তারাও মুক্তিযোদ্ধা হয়ে গিয়েছিল। এই জন্য একটা খুব বেদনাদায়ক কথা আছে যে ভিক্টরি হ্যাজ মেনি ফাদার বাট ডিফিট ইজ অরফান। যদি কেউ হেরে যায় সে এতিম হয়ে যায়, কিন্তু যখন কেউ বিজয়ী হয় তখন তো কত যে তার অভিভাবক এসে হাজির হয়। আমাদেরও অভ্যুত্থানের পরে প্রচুর অভিভাবক আমরা দেখছি। এই অভিভাবকরা কিন্তু তারা এতদিন কাদের সঙ্গে ছিলেন এবং এখন কাদের সঙ্গে থাকবেন সেটা মানুষ পরিষ্কার বুঝতে পারছে না। সেখান থেকে এই কথাটা খুবই চালু হয়েছে যে এই যে গুপ্তভাবে কাজ করেছে। কেউ কেউ বলছে কি যে আমরা সে সময় তো কাজ করার পরিবেশ পাইনি, তাই ওখানে ছিলাম। তাহলে যারা সেদিন ঝুঁকি নিয়ে কাজ করেছে, এখন গোলাম মোল্লা রনির তো নির্দিষ্ট কোনো দল ছিল না, তিনি তো সেই দল থেকে তাকে তিনি ছেড়ে দিয়েছেন। তারপরে তো সাহস নিয়ে তিনি অনেক কথা বলেছেন, তিনি তো ব্যক্তিগতভাবে সাহস নিয়েছেন। তা আপনারা সাহস নিয়ে কথা বলতে পারেননি কেন? এখন আবার আপনারা সবাই সাহসী হয়ে গেলেন। এইরকম কিন্তু অনেক প্রশ্ন সমাজে তৈরি হয়েছে। এর ফলটা কি হয়েছে দেখুন, সন্দেহটা, যেটা রনি ভাই বললেন, সন্দেহ খুবই খারাপ জিনিস। আপনি ভালো কাজ করলেও তখন তাকে সন্দেহ করবে, সন্দেহটা অনেক বেশি বেড়ে গেছে। এই যে এখন যারা যা বলছে এরা ক্ষমতায় গিয়ে তা কি করবে? সন্দেহ না, অবিশ্বাসও বেড়ে গেছে, কারণ অশ্রদ্ধা বেড়ে গেছে, এখন শ্রদ্ধা করা বেড়ে গেছে। সেই কারণে আমাদের যেটা বিষয় যে নির্বাচনটা খুব দ্রুত হওয়া দরকার ছিল, এই কারণেই আমরা মনে করি। একটু যদি আমি নেপালের উদাহরণটা দেখি, নেপালে একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের যে প্রাথমিক প্রতিক্রিয়া, ব্যাপক ভাঙচুর হলো এবং তারা অনেককে তারা অ্যাসল্ট করলেন, বাড়িঘর ভেঙে দিলেন। কিন্তু পরের দিনই অভ্যুত্থানের যারা সামনে ছিলেন তারা বললেন আমরা কিন্তু চুরি চামারি করার জন্য, দলবাজি করার জন্য না, আর হচ্ছে ওই লুটপাট করার জন্য করিনি, যারা করছে তারা সুযোগ সন্ধানী, এগুলোকে বন্ধ করো। দ্বিতীয়ত কি কাজ করলো, এই ছেলেরা গিয়ে পরের দিন কাঠমান্ডু শহরটাকে তারা পরিষ্কার করলো। তৃতীয়ত যাকে প্রধানমন্ত্রী করলো তিনি এসে বললেন 6 মাসের মধ্যে নির্বাচন দেবো। অনেকে বলল 6 মাসে কি নির্বাচন করতে পারবেন এই ভঙ্গুর প্রশাসনে? বলে নির্বাচন করতে পারবো কি পারবো না এটা পরের প্রশ্ন, কিন্তু আমি নির্বাচন ডিক্লেয়ার করেছি, কেউ যদি নির্বাচনে না আসে ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি। আর একটা বিষয় ছিল যে শাসন কাঠামোর পরিবর্তন করা আমার কাজ না। তাহলে এই যে একটা এই যে একটা যে তার যে বলবো যে মানুষের কিন্তু মেরুদণ্ডটা খুব গুরুত্বপূর্ণ, সেইটা অনেক সময় খুঁজে পাওয়া যায় না, সেটা নির্বাচন কমিশনেরও খুঁজে পাওয়া যায় না, সেটা আমাদের অনেক সময় অন্তর্বর্তীকালীন সরকারেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কারণেই মানুষের কিন্তু সন্দেহটা দোলাচলের মধ্যে থাকে। কিন্তু যদি উল্টো দিক থেকে যদি বলি, নির্বাচন না করে কি করবে? নির্বাচন তো এখন 1 বছর পরে, যে সরকার 1 বছর ধরে দেশটা পরিচালনা করলো তারা কিন্তু এমন আস্থার জায়গাটা তৈরি করতে পারেনি যে এরা যদি আরও 1 বছর থাকে দেশটাকে এর চেয়ে ভালো পরিচালনা করবে। ফলে তাদের উপায় কি? এখন ক্ষমতাটা ছাড়বেন কিভাবে? ক্ষমতা ছাড়ার তো এখন হয় আছে আর একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতা ছাড়তে হবে, কেউ কেউ সেই কথা বলছেন। অথবা হতে পারে রাতের অন্ধকারে হয়তো কেউ সালাম দিয়ে এসে বলবে যে আমি এখন পরিত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছি, সেরকম কেউ আসতে পারে। অথবা হতে পারে একটা নির্বাচনের মধ্যে দিয়ে যারাই আসুক তারা নির্বাচিত হয়ে জনগণের কাছে একটা দায়বদ্ধ হয়ে থাকবেন। তারা যদি রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হন, জনগণ আবার একটা নির্বাচন করবে। এইটা হতে পারে। থার্ড অপশনটা হচ্ছে
সবচেয়ে পিসফুল বলি অথবা সবচেয়ে সম্মানজনক বলি। তা না হলে যারা ক্ষমতায় আছেন তারা কি সম্মানের সঙ্গে এই ক্ষমতা থেকে বিদায় নিতে চাইবেন না? তা ক্ষমতা থেকে সম্মানের সঙ্গে বিদায় নেওয়ার আর কি পথ আছে? ফলে এই কারণে আমরা মনে করি যে নির্বাচনটা হতেই হবে। আর আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যেটা অপমানজনক কথা সবার কাছে সব কথা একরকম সম্মানের নয়, একরকম অপমানের নয়। কারো কারো কাছে গায়ে হাত তুললে অপমানিত বোধ করে, কেউ কেউ কথাতে অপমানিত বোধ করে। একটা নির্বাচন কমিশনের প্রধান যদি তিনি বলেন আমি কমিশনারদেরকে ওয়াদা করিয়েছি, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? কেন ওয়াদা করাবেন তিনি? তার তো রেসপন্সিবিলিটি আছে, তার তো কাজের ধরন আছে, এটাই তো তার সব বড়। তারপরে যদি তিনি বিশ্বাস জাগানোর চেষ্টা করছেন, বিশ্বাস কি এইভাবে জাগবেন? আমি একজন দায়িত্বশীল মানুষকে যদি কেউ কখনো বলে যে আমি কসম করে বলছি, তাহলে তাকে অবিশ্বাস করতে হবে। কারণ তোমার কথা কি এতই মূল্যহীন, তোমাকে কসম কাটতে হচ্ছে? মানে আমি বলছি যে মর্যাদা সম্পন্ন মানুষের মর্যাদার জায়গাটা কিন্তু ভিন্ন ভিন্ন। এটা একদম সাধারণ মানুষের কথা আর নির্বাচন কমিশনের কথা। নির্বাচন কমিশনকে কেন ওয়াদা করাতে হবে যে আমি ওয়াদা করিতেছি যে আমি নির্বাচনে কোনো রকম এই কারচুপি করিব না? এই কথা তো আপনাকে বলতে হবে না। আপনি যখন নির্বাচন কমিশনার হিসাবে এখানে এসছেন, এটা ইমপ্লাইড, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। যদি আমরা কেউ কখনো বলি বিচারপতিরা খুব সৎ, এটা বললে কিন্তু একজন বিচারপতিদের মধ্যে নিশ্চয়ই ঝামেলা আছে। আমার তো কাজই তো ভাই বিচার করা, সৎ না হলে আমি বিচার করবো কেমন করে? যদি কেউ বলে যে তিনি শিক্ষক হিসাবে খুবই নিরপেক্ষ শিক্ষক, শিক্ষক সাথে সাথে অপমানিত বোধ করবেন। কেন এটা বললেন? আমি তো একজন শিক্ষক, আমার কাছে তো সব ছাত্ররাই আমার ছাত্র, আমার তো নিরপেক্ষ থাকতেই হবে। তো ফলে আমি মনে করি যে এই কথাটা কিন্তু তিনি হয়তো কথা প্রসঙ্গে বলেছেন, খেয়াল করেন নাই। সব কথা সবার জন্য মানায় না।